দর্শক, চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং পাকিস্তানে বসা সেই আলোচনার পর যখন কোনো ধরনের সিদ্ধান্তে আসলো না, তখন বিশ্ব কোন পথে? এই আলোচনার থেকে যখন কোনো সিদ্ধান্তই আসলো না, তখন এটুকু বলতেই হচ্ছে যে ইরান বুঝিয়ে দিয়েছে তারা চাপের কাছে নতি স্বীকার করে না। আমেরিকা বুঝতে পেরেছে শুধু অস্ত্র দিয়ে সব কিছুই দখলে নেওয়া যায় না। আর বিশ্ব বুঝেছে একক মার্কিন নেতৃত্বাধীন যে বিশ্ব আমরা মনে করেছিলাম, সেই একক নেতৃত্বাধীন বিশ্ব এখন আর ততটা এক্সিস্ট করে না। ইসরায়েল বুঝে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া তারা আসলে অচল। যদিও নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে তিনি এককভাবেই যুদ্ধ চালিয়ে যাবেন। তাহলে খুঁজতে হবে আমাদের কোন পথে সমাধান এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎই বা কি। মধ্যপ্রাচ্যে ইরান ছাড়া বাকি অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি স্থাপন করতে দিয়েছিল, সেটা ছিল মূলত তেলের বিনিময়ে নিরাপত্তা। আমি আরেকবার বলছি, তেলের বিনিময়ে নিরাপত্তা। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর কৌশলগতভাবে ইরান কি করে একে একে মার্কিন যুক্তরাষ্ট্রে ওমান, বাহরাইন, আবুধাবি, সৌদি আরব সহ যতটি জায়গায় মার্কিন বেস বা ঘাঁটি আছে তার প্রায় সবগুলাই ধ্বংস করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আছে 19টির মতো ঘাঁটি মধ্যপ্রাচ্যে এবং আছে প্রায় 50,000-এরও অধিক সৈন্য। পরবর্তীতে তারা কিছু সৈন্য দক্ষিণ কোরিয়ার থেকে এবং জাপান থেকে এনে এটাতে সংযুক্তি করে। কিন্তু তারপরেও এই বেসগুলোর থেকে এখন মূলত ইরানে আক্রমণ করাটা অনেকটাই অসম্ভব বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে বলা যায় অনেকটা বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার চাপ দিচ্ছিলেন একটা ডিলে পৌঁছার, কিন্তু ডিলে বসে ইরান 1 ইঞ্চিও ছাড় দিতে নারাজ। তাহলে এই মধ্যপ্রাচ্যে তার যখন বেসগুলো বা ঘাঁটিগুলো ধ্বংস হয়ে গেছে, সেখান থেকে তার আক্রমণ করার সক্ষমতা নেই, তখন তারা মনোযোগী হয় স্ট্রেইট অফ হরমুজে। কারণ স্ট্রেইট অফ হরমুজ যদি খোলা রাখা সম্ভব না হয়, তাহলে বিশ্বের তেলের দাম বেড়ে যাবে এবং সারা বিশ্বই তখন ক্ষেপে উঠবে। আজকে আমি যখন কথা বলছি তার প্রায় 10 মিনিট আগে আমি দেখলাম হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন। তিনি বলছেন যে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে কোনো ইউএস জাহাজ অতিক্রম করতে যদি কেউ বাধা দেয়, তাহলে তিনি তার বাসায় হেইলে পাঠিয়ে দেবেন, অর্থাৎ জাহান্নামে বা নরকে পাঠিয়ে দেবেন। সেটা তিনি এর আগেও বলেছিলেন এই একই ধরনের কথা। আর ইরানের বিপ্লবী গার্ড আমরা দেখেছি তারা সুস্পষ্টভাবে অ্যানাউন্স করছে যে যে কোনো যুদ্ধ জাহাজ বা যে কোনো ইউএস জাহাজ যেন তার সীমানা থেকে অ্যাটলিস্ট 10 মাইল দূরে অবস্থান করে। এই যখন পরিস্থিতি, তখন আমাদেরকে ভাবতে হবে আরও অনেক গভীরে গিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সতর্ক করে বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে যে মধ্যপ্রাচ্যে আমাদের যে ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলার প্রায় 90 ভাগই ধ্বংস হয়ে গেছে এবং সেখান থেকে আদৌ কোনো আক্রমণ বা যুদ্ধ পরিচালনা করা যাবে না, যার ফলে ভাবতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার নতুন করে। অন্যদিকে যে সংবাদটা বিশ্ব মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়া সহ অনেক জায়গায় আকারে ইঙ্গিতে অনেকেই বুঝাতে চাচ্ছেন যে ইরানের আসলে এতটুকু ক্ষেপণাস্ত্র বা এত মরণাস্ত্র আছে বলে মনে হয় না। যেটা হচ্ছে সেটা চায়না এবং রাশিয়া তাকে লজিস্টিক সাপোর্টগুলো দিচ্ছে। বিশেষ করে চায়নার যে সাপোর্টের কারণে মূলত ইরান এইভাবেই কথা বলছে। সে কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, তবে চায়না অবশ্যই দূরে বসে অনেকটা বলা যায় মজাই অবজার্ভ করছে। চায়না অনেক দূরে বসে খেলা দেখছে, যদি অন্যভাবে বলি। সেই খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে পারবে কি মোকাবিলা করতে ইরানকে? আর সেই কারণে ইরান অনেকটা নাছুড়বান্দা হয়ে গিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র সেই কারণেই হয়তো বা চাচ্ছে নেতানিয়াহুর সাথে একটা আলোচনায় আসতে, একটা ডিলে আসতে। কিন্তু নেতানিয়াহু কোনোভাবেই চাচ্ছেন না ডিলে আসতে, কারণ নেতানিয়াহু জানেন আগামীতে তার যে নির্বাচন আছে সেই নির্বাচনে তিনি একদিকে যেমন এইটা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল অচল, অন্যদিকে
এই মুহূর্তে যদি একটা ডিল করে অনেকটা ইরানের কাছে আত্মসমর্পণ করে এই যুদ্ধ শেষ করতে হয়, তাহলে নেতানিয়াহুর আগামী নির্বাচনে জয়লাভ করাটা সম্ভব নয়। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আছেন অন্য বিপদে। তার আগামী নভেম্বরে যে নির্বাচন, সেই নির্বাচনে তাকেও প্রমাণ করতে হবে যে তিনি ইরান যুদ্ধ থেকে কিছুটা অ্যাচিভ করতে পেরেছেন। যদি অ্যাচিভ করতে না পারেন, এটা যদি ভোটারের কাছে মনে না হয়, তার নির্বাচনী বৈতরণী পার হওয়াটা বেশ কঠিন হয়ে যাবে। তাহলে এই যুদ্ধে মজাটা কে নিচ্ছে? চায়না এবং রাশিয়া যখন ওমান এবং 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 আরেকটি দেশের আবুধাবির সহযোগিতায় সম্ভবত জাতিসংঘে হরমুজ প্রণালী বাই ফোর্স খুলে রাখার ব্যাপারে প্রস্তাব আনা হয়, সেখানে সঙ্গত কারণেই চায়না এবং রাশিয়া ব্যাটো দিয়ে বসে। ফলে অনেকটাই বলা যায় ট্রাম্প এখন যে কোনোভাবে তার হরমুজ প্রণালী খোলা রাখা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে বিশ্বের একজন মোড়ল হিসাবে। কিন্তু তার সেই মোড়লগিরিতে বিশেষ করে তিনি ইসরায়েলের ট্র্যাপে পড়েছেন। ইসরায়েল তাকে যে রিপোর্টটা দিয়েছিল যে সামান্য কিছু ক্ষেপণাস্ত্র মারলেই ইরান অনেকটা ধ্বংস হয়ে যাবে এবং তাদের রিটালিয়েট করার ক্ষমতা থাকবে না, এবং ট্রাম্প ধারাবাহিকভাবে বলে আসছিলেন যে ইরানের নৌবাহিনীর সক্ষমতা ধ্বংস করা হয়েছে, আইআরজিসির আক্রমণের ক্ষমতা ধ্বংস করা হয়েছে। বাস্তবে দেখা যাচ্ছে আসলে কাজের কাজ কিছুই হয়নি, যদিও তাদের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু এটা বলার সময় আসেনি যে ইরানের বিপ্লবী গার্ড প্রতিরোধ করার সক্ষমতা হারিয়েছে। অন্তত তার নৌবাহিনীও প্রমাণ করেছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই যে নাবিককে উদ্ধারের জন্য গিয়েছিল, সেখানে 2টি যুদ্ধ বিমান হারানো এবং 2টি যুদ্ধ বিমানকে তারা আকাশে গুলি করেই ভূপাতিত করে। এখন তাহলে এই পরিস্থিতিতে আমেরিকার কি করার আছে? আমেরিকা হরমুজ প্রণালী খোলা রাখার শর্তে ইরানের সাথে তাকে একটা ডিলে পৌঁছতেই হবে। ইরান বারবার বলছে আমরা কিন্তু আণবিক বোমা উৎপাদনের জন্য বা আণবিক বোমা তৈরির জন্য আমাদের কোনো ধরনের ইচ্ছাও নেই এবং আমরা সেটাও চাই না। আমরা চাই শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ। সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিপত্তিটা মূলত। দ্বিতীয়ত হচ্ছে হরমুজ প্রণালীর ম্যানেজমেন্ট নিয়ে। সেই ম্যানেজমেন্টে ইরান বলছে ইরানের নৌবাহিনীর এর তত্ত্বাবধানেই স্ট্রেইট অফ হরমুজের ম্যানেজমেন্টটা থাকবে, কিন্তু আমেরিকা সেটাতে বলছে জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে। সেখানেও আসলে কোনো ভালো ফলাফল আনতে পারেনি আমেরিকা। কাজেই এই যুদ্ধে তাহলে লাভবান করা হচ্ছে চায়না, ওইখান থেকে বসে খেলা দেখছে বললাম। আবার ইসরায়েলের উত্তরাঞ্চল এবং লেবাননের দক্ষিণাঞ্চলে মূলত সেখানে হিজবুল্লাহর তাদের অবস্থান, যার ফলে ওই হিজবুল্লাহর ওইখান থেকে আক্রমণ করা হয় ইসরায়েলের উপর। যেটা ইসরায়েল চাচ্ছে সেই লেবাননের সেই অংশ তারা ইতিমধ্যেই তাদের দখলে নিয়ে নিয়েছে। এখন যদি তারা সেখানে স্থায়ী করতে চায়, তার মানে তাকে যুদ্ধের জন্য শক্তি ওই জায়গায়ও ব্যয় করতে হচ্ছে, আবার এইদিকে ইরানের জন্য যুদ্ধ করতে হচ্ছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই চাপ দিচ্ছে একটা ডিলে আসার জন্য, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে এখান থেকে অনেকটা ছেড়ে দে মা খেদে বাঁচি, এরকম একটা অবস্থায় এখান থেকে একটা ডিল করে উইন উইন সিচুয়েশন নিয়ে চলে যেতে। তাহলে নেতানিয়াহুর ভবিষ্যৎ কি? অন্যদিকে যখন নেতানিয়াহু তার একটা পোস্টে তুরস্ককে ইঙ্গিত করে কথা বলছেন, আজকে দেখলাম তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলছেন যদি এই যুদ্ধ কন্টিনিউ করে এবং যদি তুরস্ককে বিভিন্নভাবে উত্তেজিত করা হয়, তাহলে তুরস্ক হয়তোবা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে সরাসরি এবং ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে। তার মানে তুরস্কের জড়িত হওয়ার সাথে সাথে এই যুদ্ধ আর তখন আঞ্চলিক থাকবে না, অনেকটাই আরও বিস্তৃত হয়ে যাবে, আরব বিশ্বসহ বহির্বিশ্বেও ছড়িয়ে পড়বে। যাই হোক, আমরা চাই একটা ডিল হোক, সেই ডিলের মাধ্যমে ইরান তার সম্মানজনকভাবে আত্মসম্মান নিয়ে এবং তার সার্বভৌমত্ব নিয়ে বেঁচে থাকবে, এটা আমরাও চাই। তবে বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যে মার্কিন যুক্তরাষ্ট্রকেন্দ্রিক যে বিশ্ব ব্যবস্থা অনেকেই বিবেচনা করেন, সেটা বোধহয় শেষ হয়ে যাচ্ছে, অন্তত এইটা বলার সময় এসেছে। আর ইরান বুঝিয়ে দিয়েছে
জোর করে বা চাপের কাছে তারা নথি স্বীকার করবে না, এবং তাদেরকে চাপিয়ে দিলে কিছু তারা গ্রহণও করবে না। আর বিশ্ব হয়তো বুঝেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে অন্য মুসলিম কান্ট্রিগুলো, তারা হয়তো বা বুঝেছেন তাদের নিরাপত্তার জন্য, তেলের জন্য যে মার্কিন বেজ, সেই মার্কিন বেজ এখন আর কাজ করছে না। তাহলে বিকল্প তাদেরও খুঁজতে হবে। সেই বিকল্প খুঁজতে গিয়ে যদি আর কোনো নতুন সংঘাত হয়, আমরা সেটা চাই না। শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাব এবং ইসরায়েলকে আনকন্ডিশনালি সব ধরনের অবৈধ কাজের বৈধতা দেওয়া এবং ইসরায়েলের একের পর এক অন্য দেশের ভূমি দখল করার থেকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রে তার সমর্থনকে পুনর্বিবেচনা করবে এবং সর্বোপরি দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে একটি সমাধান নিয়ে আসবে। আমরা সেই প্রত্যাশাই করি। এই পর্যন্তই।